বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক কিছু বয়ান বিশ্বমঞ্চের নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদীকে বিশ্ব রাজনীতির অপরিহার্য স্তম্ভ হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা ওয়াশিংটন থেকে দেখা যাচ্ছে তা গভীর কূটনৈতিক কৌশলেরই বহিঃপ্রকাশ। হোয়াইট হাউসের এই অতি উষ্ণ প্রশংসা কেবল দুই নেতার ব্যক্তিগত সখ্য নয়, বরং এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী জিওপলিটিক্যাল বাধ্যবাধকতা। আমেরিকা খুব ভালো করেই জানে যে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ভারতকে পুরোপুরি নিজেদের বলয়ে না টানতে পারলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা অসম্ভব। তাই ট্রাম্পের মুখে মবিবন্দনা আসলে ভারতকে মস্কোর কক্ষপথ থেকে সরিয়ে ওয়াশিংটনের দিকে টেনে আনার এক সুনিপুণ চাল হিসেবে গণ্য হচ্ছে। আমেরিকার এই পররাষ্ট্রনীতিকে আপাতদৃষ্টিতে দোদুল্যমান বা বহুরূপী মনে হলেও এর মূলে রয়েছে নিরেট বাস্তববাদ। ইউক্রেন যুদ্ধের আবহে যখন বিশ্বজুড়ে মেরুকরণ স্পষ্ট, তখন ভারত অত্যন্ত সাহসিকতার সাথে নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখেছে। একদিকে ব্রিক্স সম্মেলনে রাশিয়ার সাথে গভীর অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের নবায়ন, অন্যদিকে কোয়াড জোটে আমেরিকার সাথে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। ভারতের এই দ্বিমুখী অবস্থান ওয়াশিংটনকে কিছুটা অস্বস্তিতে ফেললেও ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে ভারতকে চাপ দিয়ে নয়, বরং গুরুত্ব দিয়েই পাশে রাখা সম্ভব। আমেরিকার এই নমনীয়তা বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আসলে তাদের আমেরিকা ফার্স্ট নীতিরই একটি সম্প্রসারিত অংশ, যেখানে তারা ভারতকে একটি নির্ভরযোগ্য বাফার স্টেট হিসেবে ব্যবহার করতে চাইছে। বাস্তবতা হল, গ্লোবাল পলিটিক্সে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, থাকে কেবল জাতীয় স্বার্থ। আমেরিকার ইতিহাস ঘাঁটলে দেখা যায় তারা প্রয়োজনে একনায়কদের সমর্থন করেছে, আবার প্রয়োজনে গণতন্ত্রের দোহাই দিয়ে মিত্র ত্যাগ করেছে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সাথে ভারতের কয়েক দশকের পুরনো প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করা মোদী সরকারের জন্য যেমন অসম্ভব, তেমনি আমেরিকার উন্নত প্রযুক্তি এবং বিশাল বাজারকে উপেক্ষা করাও ভারতের পক্ষে কঠিন। ট্রাম্পের এই অতিশয় উক্তি যে মোদি ছাড়া বিশ্ব অচল, তা মূলত দিল্লির নীতি নির্ধারকদের তুষ্ট করার একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমে আমেরিকা বোঝাতে চাইছে যে তারা ভারতকে কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব শক্তির মর্যাদায় দেখতে চায়, যদি ভারত আমেরিকার কৌশলগত লক্ষ্যগুলোর সাথে সহমত পোষণ করে। তবে এই বিশ্বাসের জায়গাটি বেশ নড়বড়ে, কারণ ট্রাম্পের বাণিজ্য নীতি প্রায়শই রক্ষণশীল হয়। যেখানে তিনি ভারতকে ট্যারিফ কিং বলে সমালোচনা করেন, সেখানেই আবার মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন। এই বৈপরীত্যই প্রমাণ করে যে আমেরিকার এই দোদুল্যমানতা আসলে একটি সুচিন্তিত দাবার চাল। রাশিয়াও এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভারতের S-400 মিসাইল সিস্টেম বা জ্বালানি তেলের বাণিজ্যের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে। শেষ পর্যন্ত ভারত এই দুই মহাশক্তির মাঝখানে থেকে কতটা সুবিধা আদায় করতে পারে সেটাই দেখার বিষয়। তবে আমেরিকার এই অতি বন্ধুত্ব বা ভারতকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে বসানোর প্রচেষ্টাটি যতটা না আবেগের, তার চেয়ে অনেক বেশি প্রয়োজনের, এবং বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত জটিল ও দ্বিমুখী কূটনৈতিক রণকৌশল মাত্র। Both sides continue to actively engage. In fact, the next call on trade will occur tomorrow. Remember, India is the world's largest nation, so it's not an easy task to get this across the finish line, but we are determined to get there. And while trade is very important for our relationship, we will continue to work closely together on other very important areas, such as security, counterterrorism, energy, technology, education, and health. I also want to share with you today a new initiative that the United States launched just last month, called Pax Silica. Pax Silica is a US-led strategic initiative to build a secure, prosperous, and innovation-driven silicon supply chain, from critical minerals and energy inputs to advanced manufacturing, semiconductors, AI development, and logistics. Nations that joined last month include Japan, South Korea, the United Kingdom, and Israel. Today, I'm pleased to announce that India will be invited to join this group of nations as a full member next month. As the world adopts new technology, it is essential that India and the United States work hand in hand from the very start of this initiative. I thank the people of India for a very warm welcome.
You are resilient people. You're innovative. You're spiritual. I look forward to meeting many of you as I travel across this incredible nation. To the staff here at the embassy, I'm excited to work with you. You and I have an incredible once-in-a-lifetime opportunity to redefine diplomacy, what it can accomplish. What it can accomplish could be the most consequential global partnership of this century. No partner is more essential than India. In the months and years ahead, it is my goal as ambassador to pursue a very ambitious agenda. We will do this as true strategic partners, each bringing strength, respect, and leadership to the table. Thank you, and may God bless the enduring friendship. Both sides continue to actively engage. In fact, the next call on trade will occur tomorrow. Remember, India is the world's largest nation, so it's not an easy task to get this across the finish line, but we are determined to get there. And while trade is very important for our relationship, we will continue to work closely together on other very important areas, such as security, counterterrorism, energy, technology, education, and health. I also want to share with you today a new initiative that the United States launched just last month called Pax Silica. Pax Silica is a US-led strategic initiative to build a secure, prosperous, and innovation-driven silicon supply chain, from critical minerals and energy inputs to advanced manufacturing, semiconductors, AI development, and logistics. Nations that joined last month include Japan, South Korea, the United Kingdom, and Israel. Today, I'm pleased to announce that India will be invited to join this group of nations as a full member next month.